অনাবাদি জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যে পাটের উচ্চ লবণ সহিষ্ণু 4টি জাত উদ্ভাবন করেছেন গবেষকরা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলের 6 জেলায় এই পাট চাষ করে পাওয়া গেছে সাফল্য। এই পাট চাষ আরো ছড়িয়ে দেওয়ার তাগিদ দিচ্ছেন গবেষকেরা। এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি গাজী মহুয়া। খেলার মাঠের হার জিতে এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঈদের ছুটির টানা 6 দিন, নির্বাহী আদেশে রোববার অফিস বন্ধ, খোলা থাকছে 24 সেপ্টেম্বর। কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জমি অধিগ্রহণের সিদ্ধান্ত মন্ত্রিসভার। সব ম্যাচ জিতে এশিয়ার সেরা 8 অনূর্ধ্ব 16 দল, বড় সাফল্য পেতে চান কোচ অধিনায়ক। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে লম্বা ছুটির ঈদ। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। কোরবানির ঈদে এবার টানা 6 দিনে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নির্ধারিত 3 দিন ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে 11 সেপ্টেম্বর রোববার আরও একদিন যুক্ত হচ্ছে। তবে 11 সেপ্টেম্বরের পরিবর্তে 24 সেপ্টেম্বর শনিবার অফিস খোলা থাকবে। এবার ঈদুল আজহা পালিত হবে 13 সেপ্টেম্বর। সে অনুযায়ী 12, 13 ও 14 সেপ্টেম্বর হচ্ছে সরকারি ছুটি। এর আগে 9 ও 10 সেপ্টেম্বর শুক্র ও শনিবার সরকারি ছুটি। পরদিন 11 সেপ্টেম্বর রোববার অফিস খোলা ছিল। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে 9 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত টানা 6 দিন ছুটি। অবশ্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 11 সেপ্টেম্বর রোববার ও 15 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2 দিন ছুটির প্রস্তাব করা হয়েছিল। কিন্তু 11 সেপ্টেম্বর একদিনের ছুটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী। 11 তারিখটা এটা যদি না দেয়া হয়, লোকজন এমনি ফাঁকি ঢুকিয়ে দিবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় 11 সেপ্টেম্বরের দেয়া ছুটির পরিবর্তে 24 সেপ্টেম্বর অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের। গত ঈদুল ফিতরের সময়ও প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হওয়ায় সরকারি চাকুরেরা টানা 9 দিন ছুটি পেয়েছিলেন। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপ আলাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অ্যাপ ব্যবহার করে সরকারি কর্মকর্তারা যে কোনো জায়গা থেকে নথি আদান প্রদান সহ সব ধরনের আন্তঃযোগাযোগ করতে পারবেন। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই অ্যাপের উদ্বোধন হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে উদ্যোগটি নেওয়া হয়েছে। 14 লাখ সরকারি কর্মকর্তার জন্য তৈরি করা অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। সরকারি কর্মকর্তারা তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও পে স্কেলে ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এর মাধ্যমে কথোপকথন, ভিডিও কনফারেন্স ও নথি আদান প্রদান করা যাবে। কেরানীগঞ্জে পূর্ণাঙ্গ ক্যাম্পাস পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এজন্য বরাদ্দ 25 বিঘা জমির পাশাপাশি প্রয়োজনে আরও জমি অধিগ্রহণ করবে সরকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসিক হল, অডিটোরিয়াম, ল্যাবরেটরি ও একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে প্রায় 1 মাস আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, কেরানীগঞ্জে ছাত্রদের জন্য 10 তলা হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এরপরও অনড় অবস্থানে ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। এমন অবস্থায় সোমবার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, শুধু ছাত্র হল নয়, কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আমরা চাচ্ছি একটা অখণ্ড জমি মানে আমরা একটা জিলিমিলে কিছু করলাম, কেরানীগঞ্জে কিছু করলাম, সদরঘাটে কিছু করলাম, আমরা পূর্বাঞ্চলে কিছু করলাম, সেটা তো ইউনিভার্সিটির একটা লিঙ্কই থাকে না, যোগাযোগ থাকে না, লেখাপড়াতে ব্যাহত হয়। এইরকম করলে হবে না। তাই আমরা একই জায়গায় যাতে আমরা একটা বড় জমি পেতে পারি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বললেন যে এইটাই করতে হবে। মন্ত্রী জানান, পুরান ঢাকার বর্তমান ক্যাম্পাসও থাকবে বিশ্ববিদ্যালয়টির। কবে নাগাদ সম্প্রসারণ এবং কেরানীগঞ্জে কি পরিমাণ জমি কেনা হবে সে বিষয়ে একটি মহাপরিকল্পনা হবে বলেও জানান মন্ত্রী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এই লেখাপড়ার একটা
শান্তিপূর্ণ পরিবেশ এবং মানসম্মত পরিবেশ যথাসম্ভব আমাদের দেশের তুলনায় নিশ্চিত করবার জন্য আমরা কেরানীগঞ্জে আমাদের কেনা 25 বিঘা জমির সাথে আরও যেটুকু প্রয়োজন সেটুকু কিনে আমরা এখানে এইসব অবকাঠামো গড়ে তুলব। সরকারের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা আশ্বস্ত হবেন বলে আশা করছেন শিক্ষামন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায় বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির পর আদায় করা আয়কর 30 দিনের মধ্যে ফেরত দিতে হবে। বিচারপতি সৈয়দ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী বেঞ্চ এই রায় দিয়েছেন। আলাদা 41টি রিট আবেদনের শুনানি শেষে রায় দেয় আদালত। 2007 সালের 28 জুন তত্ত্বাবধায়ক সরকার এবং 2010 সালে রাজস্ব বোর্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর চেয়ে 2টি প্রজ্ঞাপন জারি করে। পরে এর বিরুদ্ধে রিট করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ 5টি শিক্ষা প্রতিষ্ঠান। আদালত রায় বলেছে, আয়কর আদায়ের প্রজ্ঞাপন দুটি সংবিধান পরিপন্থী এবং 1984 সালের আয়কর অধ্যাদেশের পরিপন্থী। সিরাজগঞ্জে জেএমবির আত্মঘাতী দলের 4 নারী সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। কাজীপুর উপজেলায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার বই ও কম্পিউটার জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে বসেছে জেএমবি। এমন খবরে গভীর রাতে কাজীপুর উপজেলার বড়ইতলা গ্রামের আবু সাঈদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আবু সাঈদের স্ত্রী ও 2 মেয়ে এবং রাজিয়া বেগম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। আমাদের যে ওয়ান্টেড ফরিদুল, তার 2 বোন, মা এবং তাদের একজন প্রতিবেশী সহ মোট 4 জন মহিলা সদস্যকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং সেখান থেকে আমরা কিছু জিহাদি বই এবং একটি কম্পিউটার সিপিইউ সহ আমরা উদ্ধার করি। পুলিশ জানায়, আবু সাঈদের ছেলে ফরিদুল ইসলাম 1 বছর ধরে নিখোঁজ রয়েছে। ফরিদও জেএমবির সদস্য। গ্রেপ্তার হওয়া 4 নারী জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আত্মঘাতী হামলার জন্য তারা প্রস্তুত ছিল এবং তাদের ভাষায় যারা ইসলামের শত্রু, কাফির, মুশরিক, মুরতাদ এই ধরনের লোকজনদেরকে তারা তাদের হাইকমান্ডের নির্দেশে তারা সেখানে ফিদাই হামলার মাধ্যমে হত্যা করার পরিকল্পনা তারা করেছিল বলে আমাদের কাছে জানায়। মঙ্গলবার আটক 4 নারীকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। এর আগে গত 24 জুলাই সিরাজগঞ্জের মাসুমপুর থেকে আটক হয় 4 নারী জেএমবি সদস্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়ে তুরস্কের বিবৃতি কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সোমবার ঢাকায় তুরস্ক দূতাবাসে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, তুরস্কের এ ধরনের প্রতিক্রিয়া সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। 1971 সালে মীর কাশেমের অপরাধের অকাট্য প্রমাণের ভিত্তিতেই তার শাস্তি হয়েছে। এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। স্বাধীন ও স্বচ্ছ বিচারের মাধ্যমেই মীর কাশেমের মৃত্যুদণ্ড হয়েছে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্ক সরকার রোববার এক বিবৃতিতে জানায়, মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করায় তারা দুঃখ পেয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ও তথ্য গোপনের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। মগবাজারের একটি বাসা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপপরিচালক আক্তার আহমেদ ভুয়া নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত তার আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 48,67,000 টাকা সম্পদ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল জানান, মোহাম্মদ আমিনের সম্পদ নিয়ে আরও তদন্ত করা হলে অবৈধ সম্পদের পরিমাণ বাড়তে পারে। গত 20 জুলাই রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। ডক্টর আমিনের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে, এটি একটি আনুষ্ঠানিক তদন্ত চলবে। আমরা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে তার কি এই পরিমাণ অর্থই কি তার লুকানো ছিল, নাকি আরও সম্পদ ছিল, নাকি একটু কম ছিল। এগুলি বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টা নিয়ে আপনি এডিটর স্পিকে অনেকক্ষণ কথা বলছিলেন, শুনছিলাম। আমার যে বিষয়টা চোখে পড়ছিল যে ওনার সম্পদ নিয়ে আরো তদন্ত করা হলে সম্পদের পরিমাণ বাড়তে পারে বলেও ধারণা করছে। দুদক বেশ সিরিয়াসলি নিয়েছে বিষয়টা। আমার মনে হয় যে দুদক সিরিয়াসলি কাজ করছে। যেটি ডক্টর সাদত হোসেন, আপনি এডিটর স্পিকের কথা বলেন, ডক্টর সাদত হোসেন যেটি বলছেন যে নতুন নেতৃত্বে আসার পরে দুদক, ইকবাল মাহমুদ আপনারা জানেন যে দুদকের দায়িত্বে এসছেন, আসার পরে কিন্তু তিনি এই বিষয়গুলির ক্ষেত্রে তিনি তার প্রথম সাংবাদিকদের সাথে কথাই বলেছেন যে সেটি তিনি জিরো টলারেন্স থাকবেন। এখন সরকারের ভেতরে যারা সরকার পরিচালনা করেন তারা যদি আসলে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন এবং তারা যদি জানেন যে এই দুর্নীতির সাথে যুক্ত থাকার জন্য তাদের কোনো না কোনোভাবে সেটি
হিসাবটা হিসাবটা চুকাতে হবে, দিতে হবে, তাহলে জি। আসলে দুর্নীতির ব্যাপারটি খুবই কমতে পারে বলে আমাদের ধারণা। যার বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছে ডক্টর আমিন, আমরা কিন্তু এর আগেও দেখেছি যে উপসচিব, যুগ্ম সচিব, সচিব পর্যায়ের কর্মকর্তারা যারা মানে মন্ত্রণালয় বা সচিবালয়ের পলিসি মেকিং এর সাথে যুক্ত থাকেন, তারা বা তাদের সরাসরি ইনভলভমেন্ট ছাড়া কোনো মন্ত্রণালয় বা সচিবালয় কিন্তু আসলে সেই অর্থে দুর্নীতি করতে পারেন না। এখন তিনি একজন উপসচিব, তার চাকরি হয়েছে একজন উপসচিবের 20 বছরের বেশি তার চাকরি হওয়ার কথা না। সে 20 বছরের মধ্যে তার যদি 47 লাখ টাকার আয় বহির্ভূত আমার সম্পত্তি মনে থেকে। হচ্ছিল আপনিও তখন জি। বলছিলেন যে এটার পরে কি আসলে দুদকের উপর আবার নতুন করে কোনো রকম চাপ তৈরি হওয়ার না, সম্ভাবনা খুরশিদ আলম খানের থাকে কিনা? কথাটা শুনছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে এই তাদের কার্য সম্পাদন করার সময় কখনোই তারা চাপের বা ও ধরনের কোনো কিছু ফেস করেন। খুরশিদ আলম খান সেই মানে অ্যাসোসিয়েশনের লয়ার, তিনি এই কথাই বলবেন তার ক্লায়েন্টের ক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে দুদকের আগের যে দায়িত্বে যিনি ছিলেন, দুদকের যে চেয়ারম্যান গোলাম রহমান সাহেব, সেই গোলাম রহমান সাহেব কিন্তু দুদকের দায়িত্ব যিনি যেদিন ছেড়ে দিচ্ছেন সেদিন বলছেন যে দুদক হচ্ছে একটি নখ দন্তহীন বাঘ। যাই হোক, আমরা এবং আপনি জানেন যে দুদকে দুর্নীতি দমন কমিশন না বলে দুর্নীতি দায় মুক্তি কমিশন অনেকে বলেছে। আজকের এটা নিশ্চয়ই একটু সেটা থেকে ভিন্ন। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। শপথ ভঙ্গ করায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বিএনপি। আদালতে সাজাপ্রাপ্তদের দিয়ে মন্ত্রিপরিষদ চালানো বিচার বিভাগের প্রতি অবজ্ঞা বলে অভিযোগ করেছে দলটি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বিষয়টি শুধু আইনগত নয়, নৈতিকতার সঙ্গেও জড়িত। এজন্য কামরুল ইসলাম ও আকম মোজাম্মেল হকের মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি সংসদ থেকেও পদত্যাগ করা উচিত। সংবাদ সম্মেলনে মওদুদ অভিযোগ করেন, গণতন্ত্রের পথ থেকে দূরে সরে গিয়ে গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার। সাজাপত্র মন্ত্রী দিয়ে মন্ত্রী পরিষদ চালানো হলে আইনের শাসন বাধাগ্রস্ত হবে বলে আমরা মনে করি এবং বিচার বিভাগের মান ক্ষুণ্ণ হবে। কাল বিলম্ব না করে দুই মন্ত্রীর অবিলম্বে মন্ত্রিত্ব জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা উচিত। আমরা আশা করি তারা স্বেচ্ছায় পদত্যাগ করবে। খেলাধুলার খবরের জন্য রুবাইদ থেকে আপনার কাছে চলে যাচ্ছি। বাংলাদেশের মেয়েরা শেষ আটে, এশিয়ার সেরা আটে এবং তারা কিন্তু সেখানেই থামতে চাচ্ছে না। এবার তারা বলছেন যে এই দলের একটা মেজর পোর্শন নিয়ে আসলে সাফের জন্য জাতীয় দলটা গঠন করা হবে। আমি বাফুফের কাছ থেকে শুনেছি এবং সাফে তারা একটা ভালো ফলাফল প্রত্যাশা করছেন এবং তারা সেটার জন্য ডিটারমাইন। আমি সেই খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছে, আর যখন ফিরবো তখন আরো জানাচ্ছি। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে টাই নিশ্চিত করতে চায় বাংলাদেশ, দলে না রাখায় মামুনুলের অবসরের ঘোষণা। টাইগার বোলারদের সঙ্গে ক্যাম্পে যোগ দিলেন ওয়ালশ, জোর দিচ্ছেন স্পট বোলিং এর উপর। নটা 27 মিনিটে ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। জানিয়ে দিচ্ছি খেলাধুলার সবশেষ কিছু আপডেট। এএফসি অনূর্ধ্ব 16 বাছাই পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতকে 4-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয় শতভাগ জয়ের রেকর্ড রেখে চূড়ান্ত পর্বের সেরা আটে খেলতে যাচ্ছেন কৃষ্ণা সান্তনারা। সেই সাথে সাথে কর্নার কিক বাংলাদেশের অনুকূলে প্রথম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 3 মিনিটেই মার্জিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 38 মিনিটে পেনাল্টি থেকে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল গোলাম রব্বানীর দল, তবে শামসুন নাহারের শটটি মিস হলে 1 গোলে লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে সঞ্জিদা গোল করে দলকে 2-0 গোলে লিড এনে দেন। এর 5 মিনিট পর অনুচিং লিড বাড়িয়ে 3-0 করে। শেষ দিকে তহুরা খাতুনের গোলে 4-0 ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে যাওয়াটা উজ্জীবিত করছে নারী দলকে। আমাদের যদি লং টাইম ক্যাম্প করায় আর বিদেশি টিমের সাথে যদি ভালো করে খেলায়, ভালো করে প্রীতি ম্যাচ বা যেরকম ওমেন্স টিম ছেলে মেন্স টিম যেভাবে মালদ্বীপ খেলে আসলো, ওরকম যদি আমাদের কোনো টিমের সাথে খেলাইতো, মানে যদি প্রত্যেকটা ম্যাচের পর ম্যাচ হইতো, তাহলে মনে হয় আমরা আরো ভালো করতে পারতাম। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের প্রথম লেগেই ম্যাচের ফলাফল নিশ্চিত করতে চায় বাংলাদেশ। স্বাগতিক দল হিসাবে বাংলাদেশের বাড়তি সুবিধা থাকলেও ম্যাচে কোনো প্রকার ছাড় দিতে চায় না ভুটান। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হচ্ছে খেলা। কাগজ কলমের হিসেবে ভুটানের বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবে বাংলাদেশ। দু দলের সবশেষ দেখায় ভুটানকে 3-0 গোলে হারিয়েছিল বেঙ্গল টাইগাররা। এবারও সেই পারফরমেন্স চান সেন্ট ফিট। ভুটানের বিপক্ষে ম্যাচ জিততে চাই, তবে তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ওদের দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে, অনেক ফাস্ট ফুটবল খেলে, যে কারণে 3 ডিপার্টমেন্টের কথা মাথায় রেখেই দল গঠন করা হয়েছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন মিডফিল্ডার প্রাণতোষ ও ডিফেন্ডার ওয়ালি ফয়সাল, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। দলে নতুন মুখ রাইট ব্যাক মনসুর ও মিডফিল্ডার মেহবুব। আর নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। দলে নতুন মুখ রাইট ব্যাক মনসুর ও মিডফিল্ডার মেহবুব। আর অধিনায়কের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুল ইসলাম রানার কাঁধে। আমাদের মেইন টার্গেট আগামীকালকের ম্যাচ যে কোনোভাবেই হোক জিততে হবে। আমাদের মেইন ফোকাস আমরা অ্যাটলিস্ট আমরা জিতবো, সেটা যে কোনো মূল্যের বিনিময়ে হোক। মানে ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে জয়টা খুব জরুরি দরকার। সবশেষ 5 আন্তর্জাতিক ম্যাচে জিততে না পারলেও বেঙ্গল টাইগারদের বিপক্ষে 1 পয়েন্টের লক্ষ্য ভুটানের। প্রস্তুতি নেওয়ার জন্য খুব একটা সময় পাইনি, তারপরও আমরা বাংলাদেশের বিপক্ষে জিততে চাই। ড্র করতে পারলেও আমরা খুশি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ হবে 10 অক্টোবর থিম্পুতে। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন মামুনুল ইসলাম, তবে স্কোয়াডে না থাকার হতাশা থেকেই আগে ভাগে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন দেশসেরা মিডফিল্ডার। সেন্ট ফিট অবশ্য বলছেন অপেশাদার মনোভাব আর চোটে ভুগতে থাকায় মামুনুলকে বিবেচনায় রাখেননি তিনি। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা মামুনুল ইসলাম শৃঙ্খলার অভাবে প্রায় থাকেন লাইমলাইটে। তারপরও আন্তর্জাতিক অঙ্গনে মামুনুল একরকম অপরিহার্য বেঙ্গল টাইগারদের জন্য। চোটের কারণে মালদ্বীপ ম্যাচ খেলেননি। ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরবেন তা নিয়ে সন্দেহ ছিল না, তবে চমক আসে টম সেন্ট ফিটের কাছ থেকে। মামুনুলকে ছাড়াই 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন এই বেলজিয়ান। ক্ষোভ থেকে কিনা আচমকা অবসরের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের। আসলে আমি আর খেলবো না, কারণ আমি অনেকদিন ধরে বলতেছি খেলার মানে খেলবো না, বাট যখনই দেশের ফিলিং যখন আসে তখনই ট্রাই করি আমার বেস্ট পারফর্ম করতে। এই ডিসিশনটা নেওয়াটা খুবই কষ্টকর, বাট এটা আমার পার্সোনাল ডিসিশন। আমি যখন 10 বছর সার্ভিস দিছি, আমি চাই না আমার জায়গায় আরেকটা প্লেয়ার ব্লক থাকুক। সেন্ট ফিটের অভিযোগ ক্যাম্প বর্জনের পাশাপাশি অনুশীলনেও অনিয়মিত ছিলেন মামুনুল। পেশাদার মনোভাবের অভাব আর পুরো ফিট না থাকায় ভুটান ম্যাচের পরিকল্পনায় নেই তিনি। মামুনুল বাংলাদেশের সেরা ফুটবলারদের একজন, ওকে সম্মান করি, কিন্তু 2 সপ্তাহ আগে মামুনুল সহ 5 জন জাতীয় দলের ক্যাম্প বর্জন করে নৌবাহিনীর একটি ম্যাচ খেলতে গিয়েছিল। এতে আমি অবাক হয়েছিলাম। জাতীয় দলের ক্যাম্প বর্জন করে নিজেদের পছন্দকে প্রাধান্য দেওয়াকে আমি কখনোই সমর্থন করি না। সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যর্থতার পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন মামুনুল, তবে জাতীয় দলে তার প্রয়োজনীয়তার কথা বিবেচনায় তাকে ফিরিয়ে আনে বাফুফে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাজ শুরু করেছেন নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সকালে মিরপুরের সেন্ট্রাল উইকেটে মাশরাফি রুবেলদের বোলিং দেখেছেন নতুন কোচ। কাজ করেছেন স্পট বোলিং নিয়ে। মিরপুরের 2 নম্বর উইকেটে বোলিংয়ে রুবেল মাশরাফিরা, উইকেটের পাশে থেকে তা পর্যবেক্ষণে ওয়ালশ। পরিচয় পর্বের দিন শিষ্যদের স্পট বোলিং করালেন এই কোচ। বেসিক বিষয়ের সাথে যাচাই করলেন ইয়র্কার ডেলিভারির দক্ষতা। প্রস্তুতি ম্যাচের আগে বোলিংয়ের ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা না বলে মাশরাফি রুবেলদের বলেছেন সেরাটা দিতে। লাল ও সবুজ দলের ম্যাচেই পেসারদের পরখ করে নেবেন উইন্ডিজ কিংবদন্তি। জাস্ট আমি মানে আমার তো মানে নর্মালি আপনার আউটসুইং গ্রিপে আমি বল করি, বাট ও জাস্ট দেখলো আর কি জিনিসটা। বাট ও আমাকে বলছে তুমি কালকে তোমার যেভাবে তুমি করো নর্মালি ওইটাই করতে, বাট হয়তো বা নেক্সট প্র্যাকটিস সেশনে হয়তো বা কিছু বলবে। শুধু কোচ হিসেবে নয়, মেন্টর হিসেবেও ওয়ালসের কাছে অনেক প্রত্যাশা পেসারদের। প্রথম দিন শেষে ভালো কিছুর আভাসই পেয়েছেন রাব্বি রুবেলরা। ও অনেক বড় মাপের প্লেয়ার এবং অনেক ভালো লেভেল খেলছে, যার কারণে আমাদেরকে সুবিধা হবে যে ওর এই জিনিসগুলো এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করলে আমরা অনেক ইমপ্রুভ করতে পারবো এবং মানসিকভাবে অনেক আপনার স্ট্রং থাকবো ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যেন আমাদের কোনো প্রবলেম ফেস করবো না বা কোচ আমাদেরকে হেল্প করতেছে এরকম।
ঈদের আগে পেসারদের নিয়ে আর কাজ করা হবে না এই কোচের। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ শেষে ছুটিতে যাবেন টাইগার ক্রিকেটাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছি মহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। রিশা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি ওবায়দুল খান। ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডিএমপির রমনা অঞ্চলের সহকারী কমিশনার শিবলি নোমান জানান, 6 দিনের রিমান্ড শেষ হওয়ার একদিন আগে আদালতে হাজির করা হয় ওবায়দুলকে। জবানবন্দিতে রিশা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। গত 24 আগস্ট স্কুলে যাওয়ার পথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে ছুরিকাঘাত করা হয়। 28 আগস্ট হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় ওবায়দুলকে আসামি করে মামলা করে রিশার পরিবার। গত বুধবার নীলফামারীর ডোমার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওবায়দুলকে গ্রেপ্তার করে পুলিশ। পাঁচ এজেন্সির প্রতারণা শিকার 166 হজ যাত্রীর মধ্যে 66 জনকে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব পাঠানো হয়েছে। বাকিদেরও পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নতুন করে আরেক হজ এজেন্সি এস আহমেদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে 10 যাত্রীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উড়োজাহাজের টিকিটের টাকা আত্মসাতের অভিযোগে এর আগে 5টি হজ এজেন্সির বিরুদ্ধে মামলা করে হজ অফিস। এসব এজেন্সি 5 কর্মকর্তাকে রোববার গ্রেপ্তার করে পুলিশ। সৌদি আরবেও আটক হন একজন। এসব প্রতিষ্ঠানের প্রতারণা শিকার 166 হজ যাত্রীকে সরকারিভাবে সৌদি আরবে পাঠানোর দাবি জানিয়েছিল হাব। এদিকে বিমানের শেষ হজ ফ্লাইট ছেড়েছে আজ। এবার বিমানের 144টি ফ্লাইটে 49,551 জনকে হজে পাঠানো হয়েছে। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। বিরতি পর জানিয়ে ফিরছে। কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করতে ব্যবসায়ীদের 48 ঘন্টা সময় দিলেন বাণিজ্য মন্ত্রী। রাত 9:45 আমরা ফিরে এলাম। কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করতে ব্যবসায়ীদের 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ। মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে মন্ত্রী বলেন, চামড়া যাতে ভারতে পাচার হতে না পারে সে বিষয় নিয়ে মাথায় রেখেই দাম ঠিক করবেন ব্যবসায়ীরা। মন্ত্রী জানান, ব্যবসায়ীদের ঠিক করা দাম বাস্তবসম্মত হলে মন্ত্রণালয় তা গ্রহণ করে গণমাধ্যমে প্রচারের অনুমতি দিবে। চামড়া কেনার ক্ষেত্রে কাউকে সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, যেসব ব্যবসায়ী ট্যানারি কারখানা সাভারে সরিয়েছেন তারা সরকারের কাছ থেকে 5% হারে অর্থ সহায়তা পাবেন। বৈঠকে বিজিবি ও পুলিশ কর্মকর্তারা জানান, এবার চামড়া পাচার ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা 40% কমানোর জন্য তারা প্রস্তাব দিয়েছে। আমরা কোনো প্রস্তাব পাই না এবং এই 40% কমানো বাস্তবসম্মত হবে না। আমাদের এখানের যারা ট্যানারি অ্যাসোসিয়েশনের সাথে জড়িত তারা যদি সঠিক মূল্য না দেয় তাহলে এই চামড়াটা তো ওখানে চলে যাবে, কোনোদের লাভ নেই। সেই জন্যে ওনারা, আমি কথা ওয়ার্ড বাস্তব, যেটা বাস্তব সেই প্রাইসটা তারা নির্ধারণ করে। লম্বা ছুটির ঈদ, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। বাবু বলছেন, সব ঈদের ছুটি কমপক্ষে 7 দিন হওয়া উচিত। তন্ময় বলছেন, যারা সরকারি চাকরি করেন ঈদের ছুটি কি শুধু তাদের জন্য? যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের কি হবে? সালাম বলছেন, লম্বা ছুটি পেলে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভালোভাবে করা যাবে। রিফাত বলছেন, বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদেরও এরকম হওয়া উচিত। শরীফ বলছেন, 10 দিনের ছুটি হলে ভালো হতো। শেখ বলছেন, সারা বছরের ক্লান্তি আর একঘেয়েমি দূর করতে ঈদের লম্বা ছুটি অনেক জরুরি। নওশান বলছেন, ব্যাংক এতদিন বন্ধ থাকলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। মিতু বলছেন, সবার যাত্রা যেন শুভ হয় এটাই প্রত্যাশা। সোহেল বলছেন, বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি নিয়ে সরকারের ভাবা উচিত। তানভীর বলছেন, পরিবারের সবার সঙ্গে ঈদের সময়টা বেশি কাটানোর সুযোগ করে দেয়, সরকারকে সাধুবাদ জানাই। খালেদ এবং মহুয়া, ঈদের ফ্লেভারে মোডে সবাই চলে গেছেন। একটা SMS আমার নজর কাছে, সবার যাত্রা যেন শুভ হয়, কারণ অনেক মন খারাপ করার মতো খবর কিন্তু আমরা শুনি। আর আপনাদের দুজনের কাছে জানতে চাই যে বেসরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কি হবে মানে তারা ছুটি নিবে নিজেদের কাছে, মানে তারা হয় ছুটি নিবে অথবা চাকরি ছেড়ে দিবে বা আমি জানি না কি করবে। কারণ আমাদের যারা খবরের কাগজে বা টেলিভিশনে যারা কাজ করেন তারা আসলে কোনো ছুটি পাবে না। সুতরাং আমি যদি আপনি ওভাবে জিজ্ঞেস করেন, আমার কোনো সহানুভূতি নেই যারা কোনো ছুটি পাবে না তাদের জন্য। এইজন্যই জিজ্ঞেস করেছে রুবায়েদ আপনাকে যারা তাদের কি হবে। আমরা আসলে যারা জরুরি প্রয়োজনে কাজ করেন তাদের অনেককেই কাজ করতে হবে। আপনি চিকিৎসকদের কথা ধরতে পারেন, যারা ট্রাফিকের দায়িত্বে আছেন তাদের কথা আপনি ধরতে পারেন, যে আসলে কাজ করতে হবে সরকারি বেসরকারি সবকিছু মিলিয়ে। আর
ঈদের সময় পরিবার পরিজনের জন্য ঈদ করার জন্য যে সবার একটি আগ্রহ, সেটি কিন্তু আসলে মানে আপনি এটির বিরুদ্ধে আর কি যুক্তি দিবেন? আর যাদের ছুটি থাকে না, আমার ধারণা ছুটি সবাই জমিয়ে রাখে আসলে, যারা বাড়িতে যেতে চায় কোনো একটা সময় সেটা কাজে লাগানো। আমার মনে হয় ছুটি দেওয়া ভালো সিদ্ধান্তই হয়েছে, কারণ ছুটি দেওয়ার ফলে যেটি হচ্ছে যে প্ল্যান করে আগে পরে একবারে যাতে চাপটা না পড়ে সেরকম করা যাবে। আর আলটিমেটলি ছুটি না থাকলেও সরকারি কর্মকর্তারা ওই সময় কোনো কাজ কাম করতেনি না, আমার সেরকমই মনে হয়। ছুটিটি ভালো হয়েছে। যাই হোক, আপনাদের কার কি প্ল্যান? আপনারা ঈদের ছুটিতে সবাই কাজ করবেন? আমরা সবাই আপাতত কাজ করব না, আমি ছুটি নেব। আমি কাজ করছি, আমি ছুটি নেব। আমি যেহেতু আপনাদের মতো এত গুরুত্বপূর্ণ লোক নই, সেজন্য আমি ঈদের দিন ছুটি নেব। ঈদের আগের দিনও আমি আসলে ছুটি দিই। আমার আর মুহার সাথে বোধহয় দর্শকদের সাথে দেখা হবে ঈদের দিন, আশা করছি। সেরকমই আশা করছি। দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। উচ্চমাত্রায় লবণ সহিষ্ণু পাট উদ্ভাবন করেছেন বাংলাদেশের গবেষকরা। খুলনা সহ উপকূলীয় এলাকায় লবণাক্ত জমিতে পরীক্ষামূলক চাষে সফলতাও এসেছে। এই পাটের আবাদ তৃণমূলে ছড়িয়ে দিলে উপকূলীয় এলাকার কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের আশা করছেন বিশেষজ্ঞরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় প্রতি মৌসুমে প্রায় 25 লাখ হেক্টর জমিতে পাট চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। চিংড়ি চাষ, নদী খাল ভরাট ও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের আবাদযোগ্য জমিতে লবণাক্ততা বাড়ছে, যে কারণে প্রতি বছর প্রায় 13 লাখ হেক্টর জমি অনাবাদি থেকে যায়। অনাবাদি জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যে উচ্চ লবণ সহিষ্ণু 4টি জাত উদ্ভাবন করেছেন পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষকেরা। ইতিমধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলের 6 জেলায় এই পাট চাষে সফলতা পেয়েছেন চাষিরা। অনেক সময় দেখা যায় ভিডিও উপর লাগাতে তো ভালো হতো না, কিন্তু এখন দেখছি যে পাট খুব সুন্দর হয়েছে। লবণ জলে ওই পাটটা প্রায় 4 থেকে 5 দিন ডুবেছিল, ডুবান্ত ছিল। সেই জলটা পড়ে যাওয়ার পরে দেখলাম যে পাটগুলো আবার ঠিক। অনাবাদি ও লবণাক্ত জমি পাট চাষের আওতায় আনলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে মনে করেন পাট গবেষকেরা। এবছর আমরা টোটালি 300 কৃষকের জমিতে এই আমরা পাট চাষের এক্সপেরিমেন্টগুলো করেছি এই 6টি উপজেলায়। তার মধ্যে আমরা বেশ আশানুরূপ ফলাফল দেখতে পাচ্ছি। যথাযথ উদ্যোগ নিলে তৃণমূল পর্যায়েও এই পাটের আবাদ করা যাবে বলে জানান বিশেষজ্ঞরা। যারা কৃষক আছেন তাদের আয় বৃদ্ধির মাধ্যমে সেই যাত্রা মানুষ, সেই এলাকার মানুষের জীবনযাত্রা বৃদ্ধি পাবে এবং সেই এলাকার কৃষির মধ্যে একটা যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে আমার বিশ্বাস। দেশীয় পাট থেকে পৃথক করে C12033, C12221, C2593 ও C3473 নামের এই নতুন 4টি জাত উদ্ভাবন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব ভারতের গণেশ উৎসবের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আয়োজনের শুভরাত্রি।